খেলা হবে কিন্তু মাঠে। আসলে আমার সাথে কথাবার্তা চলছিল সিলেটের অ্যাজ এ হেড কোচ হিসাবে। ক্রিকেটার আছেন কিনা এখন, যেহেতু আপনি ড্রাফটে ছিলেন না, যাকে আপনি নিতে চান বা পিক করতে চান, দেশি বা বিদেশি, এবং দলটা কেমন হচ্ছে একটু বলতে পারেন? বাইরে থেকে দেখেন নেয়ার এখন অপশন আছে আমাদের, যে কোনো একটা না দুইটা প্লেয়ার, দুইটা নিতে পারবো। আমার পছন্দ বলে কিছু না, বাট টিমটা আমার কাছে যেটা মনে হয়েছে যে অসাধারণ হয়েছে। স্পেশালি স্পিন ডিপার্টমেন্ট যেটা আছে, শেখ মাহাদি আছে, তানভীর আছে, পেস বোলার নট ব্যাড, শরীফুল আছে, আবু হায়দার, রনি আছে, রিসেন্টলি যে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করছে, সাথে সুমন খান, জিয়াউর রহমান। ভালোই, টিমটা খারাপ না। এখন যদি ফরেন কালেকশনটা একটু ভালো হয় তাহলে আমার কাছে মনে হয়। আর ব্যাটার তো নাইম শেখ আছে, জয় আছে। সো এবার আমরা যেটা দেখছিলাম যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা, বিশেষ করে আপনি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর দলের দিকে দেখলে হয়তো লক্ষ্য করেছেন যে তারা ইয়াং স্টারদের পিছনে আসলে বেশি ছুটেছে, বা রাইজিং স্টার যারা ছিলেন তাদের উপর একটু বেশি ইনভেস্ট করেছে। সো সেই ক্ষেত্রে আমরা দেখছি আপনাদের দলে আসলে এমন কিছু প্লেয়ার রয়েছেন যাদের বয়সটা 40 ছুঁই ছুঁই। সো এই ক্ষেত্রে আপনাদের আসলে থিংকিং বা আপনাদের স্ট্র্যাটেজিটা কি ছিল যে এমন প্লেয়ারদেরকে দলে নেওয়ার পেছনে কারণটা কি? আমার কাছে মনে হয় যে লাস্ট 3-4 বছরের পারফরমেন্স গ্রাফটা যদি দেখেন তাদের, অবভিয়াসলি যাদেরকে নেওয়া হয়েছে, হ্যাঁ একটু এজ, জিয়াউর রহমানের কথা বলছিলেন যে লাস্ট 3-4 বছরে এমন মানে পারফরম্যান্স গ্রাফটাতে অতটা খুব লাইমলাইটে আসেনি যতটা তার প্রাইস উঠেছে ওই অনুযায়ী। সো আপনাদের এটার পিছনে তো অবশ্যই একটা থিংকিং ছিল। ডেফিনেটলি যখন নেওয়া হয়েছে, আমি ছিলাম না তখন, বাট আমার কাছে সে যে ডোমেস্টিক পারফরমেন্স, ইভেন সুমন খান একটা প্রমিনেন্ট প্লেয়ার, আমার কাছে যেটা মনে হয়েছে, আবু হায়দার, রনি আছে অলরাউন্ডার, এই বেস করে নেওয়া হয়েছে যে একজন অলরাউন্ডার যদি ফেল করে সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকতে পারে 2-3 জন আছে আমার টিমে। আপনারা জিয়াউর রহমান, শুভাগত হোম তাদেরকে আসলে ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে দলে নিয়েছেন। আমি বলতে পারছি না যে কে খেলবে কে খেলবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান 11-এ থাকার মতন, এবং টপ ক্লাস ক্রিকেটেও কিন্তু ভালো খেলে আসছে, মানে এই ঘরোয়া ক্রিকেটে। সো এই ক্ষেত্রে কারণ ব্যাকআপ প্লেয়ার ডেফিনেটলি আছে, টিমেরও তো একটা প্ল্যানিং থাকে। এই কনফারেন্সের পরে হয়তো বা আমরা প্ল্যানিং নিয়ে ভালোভাবে মানে মালিক পক্ষের সাথে বসলে তারপর আমরা ডিটেলসটা আরো ভালোভাবে তাদেরকে বোঝাতে পারবো আর কি। তুষার ভাই, যেহেতু আপনি ড্রাফটে ছিলেন না, তো আসলে কি ধরনের প্ল্যান ছিল দলের সেটা আপনার জানার কথা না, অথবা আপনার পছন্দের অপোজিট প্লেয়ার থাকতেই পারে, কিন্তু মানে এখন যারা আছে তাদেরকে নিয়ে আপনাকে খেলতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, এই টিমটা নিয়ে, চট্টগ্রামকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি মোটামুটি শুরু থেকে ছিল, সেটা নিলাম থেকে প্লেয়ার সিলেকশন হোক কিংবা টিম ম্যানেজমেন্টে যারা হয়তো এখন অনেকেই নাই, যারা ছিল অনেক কন্ট্রোভার্সি কিছু ব্যক্তি ছিলেন, সবকিছু মিলিয়ে আপনার জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং, কিংবা আপনি কেন এই দলটার দায়িত্ব নিতে চাইলেন সেটা একটু জানতে চাই। যেখানে আমরা জানলাম যে বাসার ভাইও একবার তাকে দেওয়া হয়েছিল, সে ছেড়ে দিয়েছে, রিজন যাই হোক, মানে আপনি দায়িত্বটা কেন নিলেন? দেখুন, চিটাগাং চ্যালেঞ্জার্সে আগে কাজ করেছি অ্যাজ হেড কোচ হিসাবে, তখনও কিন্তু আপনাদের অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম যখন আক্তার গ্রুপটা ছিল। তা আমি একটা কথাই বলেছিলাম, খেলা হবে কিন্তু মাঠে, ঠিক আছে। বাট ওই সময় কিন্তু রেজাল্টও করেছিলাম আমার যতদূর মনে পড়ে, এবং কোয়ালিফায়ার পর্যন্ত উঠেছিলাম তারপর 7টা টিমের ভিতরে। তখন কিন্তু কেউ প্রেডিকশন করছিল না যে এই টিমটা এত দূর যাবে। সো ডেফিনেটলি আমার একটা চ্যালেঞ্জ আছে যে এই টিমটা যদি ভালো করতে পারে, 6টা টিমে নিয়ে যেহেতু বিপিএলটা হচ্ছে, গ্রেট অপরচুনিটি সুপার 4-এ খেলার। তো সেই কাজটা করতে পারলে আমি মনে করবো যে আমার দিক থেকে আমি সাকসেস। মানে আপনার লক্ষ্যটা কি শুধুমাত্র সুপার 4? আর মানে আপনি আপনার গ্রুপের এক্সাম্পল দিয়েছেন, পারফর্ম করেছিল তারা, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র মাঠের খেলা না, খেলা মাঠের বাইরেও অনেক খেলা হয়, সবকিছু মিলিয়ে এই দলটাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি একদম শুরুর দিকে ক্রিয়েট হয়েছে। এরপর আপনি দায়িত্বটা নিয়েছেন, এজন্য আপনাকে জিজ্ঞেস করা যে দায়িত্বটা আপনি কেন নিলেন, মানে এত কন্ট্রোভার্সির পরেও। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাই টিম ওনারকে যে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং আমি আমার জায়গা থেকেই আসলে আমার সাথে কথাবার্তা চলছিল সিলেটে অ্যাজ এ হেড কোচ হিসাবে, বাট সোহেল ভাইকে ওখানে অ্যাপয়েন্ট করা হয়েছে, এই জন্য আমারও টিম হচ্ছিল না। তারপরেও আমি সুমন ভাইয়ের সাথে কথাবার্তা বলছি। সুমন ভাই যখন ছেড়ে দিয়েছে এই কাজটা, তখন আমাকে এনারা অফার করছে, আমি চিন্তা ভাবনা করেই আসলে অফারটা নিয়েছি। আর আপনি কন্ট্রোভার্সির জায়গা যেহেতু বললেন আর কি, আপনার পারফরমেন্সে বিবেচনা করবেন যে টিম আসলে কেমন করছে কি করছে না, বাদ বাকিটা আল্লাহ ভরসা। অন্যান্য টিম যারা 5টা টিম আছে আপনাদের বাদে, সবারই ফরেন রিক্রুট প্রায় অলমোস্ট ডান এবং অনেক বড় বড় নাম হয়ে গিয়েছে। আপনাদের এখন পর্যন্ত শুধু একজন আবরারের নামটা আমরা দেখতে পাচ্ছি, এমনি আর কারা আসছে
কার সঙ্গে কথা হচ্ছে? আবরার আর ডিকলা আছে, আর বাদ বাকিটা আজকালের ভিতরে আপনারা জেনে যেতে পারবেন। এখনো যেহেতু লালাস মানে 10 ডেজ সময় আছে আমাদের, ডেফিনেটলি চমক তো ডেফিনেটলি থাকবে। হ্যাঁ, যেহেতু আপনারা অনেক ধরনের কথা বলছেন যে কন্ট্রোভার্সির একটা জায়গা থাকে যে এই টিমটা কেমন পারফরমেন্স করবে, এক্স প্লেয়ার অনেক এক্স ক্রিকেটারদেরকে নিয়েছেন এখানে, এজ যাদের বেশি। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং আছে, যদি মানে ওনার যদি ভালো কিছু সাপোর্ট করে আমরা ভালো কোনো ফরেন নিয়ে আসবো আর কি। শুধু এজের বিষয় না, আপনি ডিকওয়েলের কথা বললেন, তিনিও কন্ট্রোভার্সিয়াল একজন ক্রিকেটার। তিনি কোকেনের কারণে 3 বছর নিষিদ্ধ হয়েছিলেন গত বছর। যাই হোক, পরবর্তীতে তাকে আবার এটাকে সেই শাস্তিটাকে বাদ দেওয়া হয়েছে। অসংখ্য জরিমানা খেয়েছে তার ক্যারিয়ারে। মানে ক্রিকেটারও কন্ট্রোভার্সিয়াল। মানে এই ব্যাপারটা কি মানে আপনার জন্য আসলে কতটুকু কমফোর্টেবল যে এই ধরনের ক্রিকেটারদের সাথে আপনি কাজ করবেন বা ম্যানেজ করতে হবে? অবভিয়াসলি একটু জবটা একটু টাফ আসলে, বাট চেষ্টা করব। বুঝছেন, আমার দরকার হচ্ছে টিমটা পারফরমেন্স করা। টিম পারফরমেন্স করলে আমি হ্যাপি। বাইরে কে কি করলো না করলো এটা আমার আসলে পার্সোনাল বিষয়, আমার নাক গলানো উচিত না। অ্যাজ এ ডিসিপ্লিন যদি দেখেন আপনি, টিমের ভিতরে যদি ইনডিসিপ্লিন কোনো কাজ হয়ে থাকে তখন আপনারা অবজেকশন দিতে পারেন, বাট আমি চেষ্টা করবো যে টিমটা যেন ডিসিপ্লিন ওয়েতে পারফর্ম করে। আমার কোচের কাছে